পরিবারকে বাঁচাতে তিন বন্ধুর যুদ্ধ। হ্যালো বন্ধুরা, দিস ইজ সাকিব। ওয়েলকাম টু আওয়ার মুভি এক্সপ্লেনেশন ভিডিও। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য একটি অ্যাকশন ড্রামা সিনেমা নিয়ে এসেছি, যা সম্প্রতি মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছে। মুভিটির নাম RDX, যার পূর্ণরূপ রবার্ট ডনি জেভিয়ার। সিনেমাটি মালায়ালাম ভাষায় সুপারহিট তকমা পেয়েছে। কাহিনী শুরুতেই আমরা দেখতে পাই কিছু লোক তাদের মুখে কাপড় বেঁধে একটি বাড়ির সামনে এসে সেই বাড়ির দরজায় খটখটাতে থাকে। এমন সময় বাড়ির মালিক দরজা খুললে দেখতে পায় কিছু লোক তার সামনে মুখে কাপড় বেঁধে দাঁড়িয়ে আছে। এরপরে দৃশ্যটি ফ্ল্যাশব্যাকে যেতে শুরু করে, মানে কয়েক ঘন্টা আগে। আর এই এলাকার একটি গির্জার কাছে একটি দুর্দান্ত উৎসব। গ্রামের প্রায় সমস্ত লোক সেখানেই উপস্থিত। এই উৎসবে ডনি নামেরও একজন আছে। তার বন্ধুরা ডনিকে জিজ্ঞাসা করে, কিরে রবার্ট কি এবারও উৎসবে আসবে না? ডনি তখন তার বন্ধুদের বলে, আমি তাকে আসতে বলেছিলাম, এমনকি অনেকবার অনুরোধও করেছি, কিন্তু রবার্ট রাজি হয়নি। তার বন্ধুরা বলতে শুরু করে, যখন তোরা তিনজন একসাথে থাকতি তখন এই উৎসবগুলো অনেক মজা হতো, কিন্তু আজকাল উৎসব উদযাপন একটা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা এটা খুব একটা উপভোগ করতে পারি না। অন্যদিকে ডনির বাবা ফিলিপ মেলায় আসার জন্য রেডি হচ্ছে। ফিলিপের বউ মানে ডনির মা কাঁদো কাঁদো কণ্ঠে বলছে, আমার ছোট ছেলেকে ছাড়া কোনো উৎসবই আমার কাছে ভালো লাগে না। ফিলিপ কিছু বলে না। এভাবে কিছুক্ষণ পর ফিলিপ, তার বউ, ডনির বউ সিমি এবং তার ছোট মেয়ে একত্রিত হয়ে মেলায় চলে আসে। তারপর ডেভিস নামের এক লোক তার দলবল নিয়ে সেই মেলায় আসে এবং তারা নিজেদের মধ্যে আলোচনা শুরু করে যে আজ যে কোনো ভাবেই হোক তাদের প্রতিশোধ নেওয়া লাগবে। তাই তারা অনুষ্ঠানের খাবার নিয়ে জোরপূর্বক একটা ঝগড়া শুরু করে। সেই সময় ডনির বাবা ফিলিপ সেখানে এসে তাদের ঝগড়া থামিয়ে দেয়। পরবর্তীতে ডেভিসের লোকজন সেই মেলার আরো একটি নৃত্য অনুষ্ঠানে গিয়ে উল্টাপাল্টা নাচানাচি শুরু করে এবং সবাইকে উত্তপ্ত করতে শুরু করে। এটা দেখে ফিলিপ তাদের থামাতে আসে, কিন্তু তারা উল্টো ফিলিপকে অপমান করে। এটা দেখে ফিলিপের বন্ধু অ্যান্টনি এগিয়ে আসে। তখন তারা অ্যান্টনিকেও ধাক্কা মারে। আর ঠিক সেই সময় ডনি সেখানে চলে আসে। ডনি তাদের থামানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু ডেভিসের লোকজন খুব বেশি আক্রমণাত্মক হওয়ার কারণে ডনির মুখের ভাষায় কাজ হচ্ছিল না। তাই ডনি তার ক্যারাটে দক্ষতা দেখাতে শুরু করে। কিছুক্ষণ পর ডেভিস সেখানে চলে আসে। সে এসে তাদের লোকজনকে নিয়ে মেলা থেকে চলে যায়। উৎসবের শেষে যখন ফিলিপের পরিবার গাড়ি করে বাড়ি ফিরছিল, ফিলিপ তখন ডনিকে বলে, আমি তাদের সাথে কথা বলতেছিলাম, তুমি কেন এসে শুধু শুধু তাদের সাথে ঝগড়া করলে? তুমি কি জানো না আমরা আগে থেকে একটি ঝামেলায় জড়িয়ে আছি? আমি নতুন করে আর কোনো ঝামেলা চাই না। ডনি তেমন কিছু বলে না। তারপর মধ্যরাতে যখন ফিলিপের পরিবার ঘুমাচ্ছে, হঠাৎ তখন কেউ একজন তাদের দরজায় কড়া নাড়ছে। ফিলিপ ঘুম থেকে উঠে তাদের দরজা খুলে দেখে কিছু মুখোশধারী লোক তাদের সামনে দাঁড়িয়ে আছে। ফিলিপ কিছু বুঝে ওঠার আগেই সেই মুখোশধারী লোকগুলো ফিলিপ ও তার বউয়ের উপর আক্রমণ শুরু করে। এই সময় ডনি তার রুম থেকে বেরিয়ে আসে এবং সে তার ক্যারাটে দক্ষতার মাধ্যমে সেই মুখোশধারী প্রত্যেককে প্রচণ্ড মারে। তারা কোনো দিক বেদিক খুঁজে না পেয়ে ডনি রুম থেকে তার ছোট বাচ্চাকে তুলে নিয়ে আসে এবং তাকে মেরে ফেলার হুমকি দেয়। বেচারা ডনি তখন আর কি বা করবে? ছোট বাচ্চা, সে তখন অসহায়ের মতো মার খায়। এবং শুধু সে না, তার বাবা, মা, তার বউ, গুন্ডারা তাদের প্রত্যেকেই প্রচন্ড মার। এবং শেষে যখন তারা চলে যাবে তখন তাদের কেউ একজন দেখতে পায় ডনির বাচ্চার গায়ে একটি সোনার চেইন আছে। সে যাওয়ার সময় তার গলা থেকে সোনার চেইনটি টান মেরে ছিঁড়ে ফেলে, এতে বাচ্চাটির গলায় ব্যথা পায় এবং গলা থেকে রক্ত বেরোতে থাকে। পরবর্তী দৃশ্যে একটি ক্যারাটে স্কুল দেখানো হয়েছে, যেখানে জেভিয়ার এবং তার বাবা অ্যান্থনিকে দেখা যাচ্ছে। যখন তারা দুজনেই ডনির পরিবারের কথা জানতে পারে তখন তারা দ্রুত হসপিটালে ছুটে যায়। কিছুক্ষণ পর রয় নামের একজন পুলিশ হসপিটালে আসেন। রয় মূলত ফিলিপসের পরিচিত এবং আত্মীয়। সবকিছু জানার পর রয় বলেন যে আমার মনে হচ্ছে এটা কোনো পূর্ব শত্রুতার জেরে করা হয়েছে, এটা মেলার কাছে হওয়া মারামারির প্রতিশোধ নয়। পরবর্তী দৃশ্যে রবার্টকে দেখানো হয়েছে, সে সম্ভবত বেঙ্গালুরু থাকে। রবার্ট একটি পাবে কাজ করে। ডনি তার ছোট ভাই রবার্টকে ফোন করে তাদের সাথে ঘটে যাওয়া সবকিছু বিস্তারিত খুলে বলে। তারপর রবার্ট নিজের মনে মনেই তার অতীতের কথাগুলো চিন্তা করতে লাগে। যখন আমরা দেখতে পাই রবার্টের এলাকার একদল প্লেয়ারের সাথে অন্য এলাকার একদল প্লেয়ারের ক্রিকেট খেলার একটি ম্যাচ আয়োজন করা হয়েছে, কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তের উপর ভিত্তি করে দুই দলের মধ্যে তুমুল ঝগড়াবাদ। এই সময় বিপরীত পক্ষের লোকজন রবার্টের এলাকার লোকজনকে প্রচন্ড মারে। হঠাৎ কমেন্ট্রি থেকে একজনে বলে ওঠে, এই দল যে এলাকাতে খেলতে যায় তারা বিজয়ী হয়, তারা যেভাবেই হোক। হঠাৎ আমরা দেখতে পাই RDX সেখানে চলে আসে, মানে রবার্ট, ডনি এবং জেভিয়ার। তারা এসে তাদের প্রতিপক্ষ দলের প্রত্যেককে ধরে ধরে মারে, কিন্তু তাদের গায়ে তেমন কোনো হাতও দিতে পারে না কেউ, কেননা তারা তিনজনই ক্যারাটেতে অনেক বেশি এক্সপার্ট। মূলত জেভিয়ারের বাবা অ্যান্টনি, তিনি একজন ক্যারাটে মাস্টার। তার হাতেই তারা তিনজন ক্যারাটে শিক্ষা নেয়। পরবর্তীতে আমরা দেখতে পাই মাস্টার তাদের তিনজনকে ক্যারাটে স্কুলে ডাকে এবং তাদের বলে, ক্যারাটে শিক্ষা নেওয়া হয় মূলত আত্মরক্ষার জন্য, কিন্তু তোমরা তার খারাপ ব্যবহার করো, সবসময় তোমরা মানুষের সাথে ঝগড়া করে বেড়াও। তোমরা কি নিজেদের গুণটা পাবো? পরবর্তীতে যদি এমন কিছু হয় তাহলে কিন্তু ভালো হবে না।
এর মাঝেই মিনি নামের একটি মেয়ে সেখানে আসে। সে এসে অ্যান্টনিকে বলে, স্যার আমি ক্যারাটে শিখতে চাই, আপনি আমাকে 1 সপ্তাহের মধ্যে ক্যারাটে শিখিয়ে দিন। অ্যান্টনি বলে, এখানে তো ক্যারাটে শেখানোই হয়, তবে তুমি কি উদ্দেশ্যে ক্যারাটে শিখতে চাও? মেয়েটি বলে, আমি একজনকে মারতে চাই, তাই আমি ক্যারাটে শিখবো। তখন অ্যান্টনি বলে, 7 দিনে কখনো ক্যারাটে শেখানো যায় না বা শেখাও যায় না, আর তার চেয়েও বড় কথা, যে প্রতিশোধ নেওয়ার জন্য ক্যারাটে শিখতে চায় আমরা তাকে ক্যারাটে শিখাই না। মেয়েটি অনেক রিকোয়েস্ট করে, কিন্তু তারপরেও অ্যান্টনি রাজি হয়। অপরদিকে মেয়েটির সকল কথা রবার্ট শুনতে থাকে। পরবর্তীতে যখন মেয়েটি মন খারাপ করে ক্যারাটে স্কুল থেকে বেরিয়ে যায়, তখন রবার্ট মেয়েটিকে জিজ্ঞাসা করে, কাকে মারতে চাও এবং কেন? মেয়েটি তখন বলে, আমি আমার স্কুলের এক টিচারকে মারতে চাই, কেননা উনি ক্লাসের সকল মেয়েদের গায়ে খারাপভাবে হাত দেয়। এটা শোনার পর রবার্ট এবং ডনি মেয়েটির সাথে তার কলেজে যায়, তার কলেজের টিচারকে প্রচন্ড মারে। এই সময় মেয়েটি রবার্টের ক্যারাটে স্কিল দেখে মুগ্ধ হয়। পরবর্তীতে দেখা যায় রবার্ট এবং ডনি তাদের বাড়িতে আজকের ঘটনা নিয়ে তার মায়ের সাথে গল্প করছে। তাদের মা বলছে, ভালো হয়েছে, এমন মানুষের এমন শিক্ষা হওয়া উচিত। আর ঠিক সেই সময় রবার্টের বাবা সেখানে চলে আসে। সে রবার্ট এবং ডনিকে বকতে শুরু করে, তোমরা সব জায়গাতেই গুন্ডামি করে বেড়াও, তোমরা দুজনে কি নিজেদের গুন্ডা মনে করো? যখনই আমি তোমাদের দেখি তোমরা অযথা ঝগড়া করে বেড়াও। কাল থেকে তোমাদের ক্যারাটে স্কুলে যাওয়া বন্ধ। পরের দিন মিন্নি তার ডান্স টিচারের কাছে ডান্স প্র্যাকটিস করতেছিল, আর সেখানে রবার্ট এবং তার বন্ধু বান্ধব মিলে ক্রিকেট খেলছিল। বিরতির সময় মিন্নি রবার্টের ছুটে আসে এবং তারা দুজনে মিলে গল্প করা শুরু করে, আর এইভাবে তারা একে অপরকে পছন্দ করতে লাগে। একইভাবে ডনি সিমি নামের এক মেয়ের প্রেমে পড়ে। যখন এই 4 জন গোপনে দেখা করে, তখন বেচারা জেভিয়ার তাদের প্রহরী হিসাবে দায়িত্ব পালন করে। তার নিজের কোনো বান্ধবীও নেই। একদিন মিনি রবার্টকে বলতে শুরু করে, রবার্ট, আমার বাড়ি থেকে বিয়ের জন্য ছেলে দেখা শুরু করে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাও। এই কথা শুনে রবার্টের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে দিক বিদিক কোনো কিছু বুঝতে না পেরে জেভিয়ারের কাছে যায় পরামর্শ চাই। জেভিয়ার রবার্টকে বলে, যতদিন না তোর বড় ভাইয়ের বিয়ে হচ্ছে তোর বিয়ে হবে না। আর আমি যতটুকু জানি তোর বড় ভাই কখনো নিজের মুখে তার ভালোবাসার কথা তোর বাবাকে বলতেও পারবে না, তাই যা করার তোকেই করতে হবে। এসব বলে জেভিয়ার রবার্টকে একটি বুদ্ধি দিতে শুরু করে। সেই বুদ্ধি মোতাবেক রবার্ট সিমির কাছে যায় এবং গিয়ে বলে, আমরা আমার ভাই জন্য মেয়ে দেখছি, আমরা দ্রুতই তাকে বিয়ে করাবো। এখন তুমিই ভাবো, তুমি কি এভাবেই থাকবে না আমার ভাইকে বিয়ে করবে? যদি আমার ভাইকে বিয়ে করতে চাও তাহলে দ্রুত আমার বাবার কাছে গিয়ে তোমাদের সম্পর্কের কথা স্বীকার করো। সিমি কোনো কিছু চিন্তা করতে না পেরে রবার্টের সাথে তার বাবার কাছে চলে যায় এবং সিমি রবার্টের বাবাকে সবকিছু খুলে বলে তাদের ভালোবাসার সম্পর্ক। রবার্টের বাবা ফিলিপ প্রথমে কিছুটা অবাক হলেও পরবর্তীতে নিজেকে কন্ট্রোল করে সিমিকে বলে, তুমি বাসায় যাও, এই বিষয়ে আমি তোমার বাবা মার সাথে কথা বলবো। এরপর রবার্ট তার বাবাকে বলে, বাবা যত তাড়াতাড়ি সম্ভব ডনির বিয়ে দিয়ে দাও, কারণ বিয়ের আগে যদি তুমি দাদু হও তাহলে এটা খুব ভালো কথা না, তাই না? পরের দিন শহরে একটা বড় মেলা হচ্ছে, সেখানে প্রচুর লোকজন, সেখানে নৃত্য অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। মিনি সেখানে নৃত্য পরিবেশন করার কথা, তাই রবার্ট মিনির সাথে দেখা করতে এবং তাকে উৎসাহ প্রদান করতে সেই মেলাতে যায়। আর সেই সময় রবার্টের সাথে ডনি এবং জেভিয়ারও যায়। রবার্ট যখন মিনির সাথে কথা বলে মিনির নাচের টিচার তখন তা দেখে ফেলে। মূলত মিনি টিচার মিনিকে পছন্দ করত, আর তাই রবার্টের সাথে তার চলাফেরা সে পছন্দ করতো না। রবার্টকে সে মেলায় দেখে দ্রুত এলাকার বন্ধু বান্ধবের কাছে ছুটে যায় এবং বলে, খেলায় আমাদের যারা মেরেছিল এবং যে ছেলেটি মিনির পিছে ঘুরে সেই মেলায় এসেছে। তখন তার বন্ধু বলে, হ্যাঁ শুধু সে একা না, তার বন্ধুরাও এসেছে, আজ তাদের কাউকেই বেঁচে ফিরতে দেব না, তুই কোনো টেনশন করিস না, তুই প্রোগ্রাম পরিচালনা কর, এদিকটা আমরা দেখছি। একথা বলে তার বন্ধুরা জ্যাসন নামের এক লোকের কাছে যায়, যে মূলত তাদের এলাকার বড় ভাই। জ্যাসন তার লোকজন নিয়ে মিনির প্রোগ্রামে আসে, যেখানে রবার্ট মিনির প্রোগ্রাম দেখছিল। তারা ইচ্ছাকৃতভাবে রবার্টের সাথে ঝামেলা বাঁধায়। পরবর্তীতে রবার্ট তাদেরকে পাল্টা আক্রমণ করলে তার সবাই মিলে রবার্টকে আক্রমণ করে, কিন্তু রবার্ট একা পেরে উঠছিল না। হঠাৎ সেখানে আসে ডনি এবং জেভিয়ার। তখন যেন রবার্টের বুকটা সাহসে ভরে ওঠে। পরবর্তীতে তারা 3 বন্ধু মিলে তাদের প্রত্যেককে প্রচন্ড মারে। বিশেষ করে জেসনকে মেরে তার পা ভেঙে দেয় এবং দুর্ঘটনাবশত মেলায় বিস্ফোরণ শুরু হয় এবং মেলাটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আমরা পুলিশ অফিসার রয়, RDX, ফিলিপ এবং অ্যান্থনি এই সবাইকে একত্রে দেখতে পাই। মেলার ঘটনা নিয়ে তারা সবাই একত্রে আলোচনা করছে। সে সময় পুলিশ অফিসার রয় ফিলিপকে বলে, জেসন অনেক বড় মাপের একটি গুন্ডা, আমাদের উচিত জেসনের সাথে এই ব্যাপারটি এখনই মীমাংসা করে নেওয়া, তা না হলে তারা যে কোনো সময় আমাদের বাচ্চাদের উপর আক্রমণ করতে পারে। পরবর্তীতে পুলিশ রয় এবং ফিলিপ হসপিটালে যায়, যেখানে জেসন অ্যাডমিট আছে। রয় জেসনকে বলে, আজকের ঘটনাটি আমাদের এখানেই শেষ করে ফেলতে হবে, তোমার হসপিটালে যত খরচ তা ফিলিপ বহন করবে, এ নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না, আর তোমার নামে যত মামলা আছে তা আমি আর ওপেনও করবো না, বিপরীতে আজকের ঘটনা তোমাকে ভুলে যেতে হবে। এই সময় ফিলিপও জেসনের পা ধরে ক্ষমা চায় নিজের ছেলের হয়ে, কিন্তু জেসনের দলের অন্যান্য লোকজন প্রচন্ড ক্ষিপ্ত ছিল। তাই রয় বাড়ি আসার পর ফিলিপকে বলে, জেসনের গ্রুপের প্রত্যেকেই অনেক বেশি রাগান্বিত, তারা যে কোনো সময় রবার্টের উপর আক্রমণ করতে পারে, তাই উচিত হবে রবার্টকে কিছুদিনের জন্য শহরের বাইরে পাঠিয়ে দেওয়া। ফিলিপ তার কথা সম্মত হয় এবং
রবার্টকে শহরের বাইরে চলে যেতে বলে। রবার্ট যেতে রাজি হয় না, কিন্তু ফিলিপ জোর করে তাকে পাঠিয়ে দেয়। রবার্ট রাগ করে বাড়ি ছেড়ে চলে যায় এবং পরবর্তীতে সে আর কখনো বাড়িতে আসে না। এখানেই রবার্টের কল্পনা শেষ হয়। এরপর দৃশ্যপট বর্তমান সময়ে চলে আসে। রবার্টের এক বন্ধু কিছু বাচ্চাদের কাছে RDX এর গল্প বলছে। সে বলে যে যদি ওই তিনজনের কাউকেও স্পর্শ করা হতো তাহলে তারা তিনজন একত্রিত হয়ে একদম তুফান চালিয়ে দিত। এখন তাদের পরিবারের উপর হাত দেওয়া হয়েছে। রবার্ট যদি ফিরে আসে এবং RDX যদি একত্রিত হয় তাহলে তারা তাদের পরিবারের উপর আক্রমণকারীদের কাউকেই ছাড়বে না। সে সময় আমরা দেখতে পাই রবার্ট শহর থেকে ফিরে এসেছে। অপরদিকে আমরা দেখতে পাই রয় ও ফিলিপ যখন জেসনের সাথে মীমাংসা করতে গিয়েছিল তখন জেসনের ছোট ভাই পলসন সেখানেই ছিল। সে অত্যন্ত রাগান্বিত ছিল এবং তাদের এই মীমাংসার বিপক্ষে ছিল। আর পলসনই মূলত তার ভাইয়ের উপর হামলার প্রতিশোধ নেওয়ার জন্য ডেভিস নামের এক লোকের সাথে মিলিত হয়ে তাদের ফ্যামিলির উপর আক্রমণ চালায়। জেসন তার ভাই পলসনকে বোঝাতে শুরু করে যে এইসব এখানে ছেড়ে দাও, আমি তোমাকে বুঝিয়ে বলেছিলাম কেন তারা ওই লোকদের উপর আক্রমণ করেছিল। কিন্তু পলসন তার ভাইয়ের কোনো কথাই শুনে না এবং বলে যে আমি তোমার প্রতিশোধ নিয়েই ছাড়বো। অন্যদিকে রবার্ট তার পরিবারকে দেখতে হসপিটালে আসে। এই সময় রবার্ট তার ভাই ডনিকে জড়িয়ে ধরে এবং এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। পরবর্তীতে রবার্ট ডনিকে জিজ্ঞাসা করে তারা কে ছিল। ডনি বলে মেলায় তার সাথে একটি সামান্য ঝামেলা হয়েছিল। তার জের ধরেই তারা মাঝরাতে বাড়িতে এসে তাদের উপর আক্রমণ চালায়। তাদের কাউকে আমি চিনি না। অন্যদিকে পুলিশ অফিসার রয় ডেভিসকে খুঁজে বের করে এবং তাকে গ্রেপ্তার করে। সে হাসপাতালে এসে রবার্ট এবং ডনিকে বলে তোমরা একটা মামলা করো, তাহলে আমি ডেভিসের গ্যাংয়ের অন্যান্য সদস্যদের ধরতে পারবো এবং ডেভিসকে দীর্ঘদিন থানায় আটকে রাখতে পারবো। রবার্ট বলে যে আমাদের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ দেওয়া হবে না, আমরা নিজেরা তা ঠিক করে নেব। তাদের দেখাতে চাই তারা কাদের গায়ে হাত দিয়ে। এরপর রবার্ট এবং ডনি একটি স্থানীয় চ্যানেলে যায় এবং উৎসবে রেকর্ড করা ভিডিওগুলো চালাতে বলে। ভিডিও দেখার পর ডনি ওই লোকদের একজনকে চিনতে পারে এবং বলে যে এই লোকটি সেই গ্যাংয়ে ছিল। তারপর স্থানীয় লোক তাদের বলে যে তার নাম সুমি, সে বন্দর এলাকার কাছে কাজ করে। তারপর রবার্ট এবং ডনি সেখানে পৌঁছানোর পর তারা তাকে খুঁজে পায় এবং প্রচন্ড মারে এবং পরবর্তীতে তার গ্যাংয়ের অন্যান্য লোকদের নাম বলতে বাধ্য করে। এরপর তারা যখন আবার হসপিটালে ফিরে আসে তখন জেভিয়ার তাদের সাথে দেখা করতে আসে এবং তাদের বলে তোমরা দুজনেই কি ভুলে গেছো আমিও তোমাদের পরিবারের একজন। মূলত ব্যাপারটা হলো তারা দুজন যখন ওই লোকটিকে মারতে গিয়েছিল তখন জেভিয়ারকে নিয়ে যায়নি, কেননা কয়েক বছর আগে যখন ঝগড়া হয়েছিল তখন জেভিয়ারের বাবা অ্যান্টনি তাদের দুজনকেই বলেছিল যে আমার একমাত্র ছেলে জেভিয়ার, এরকম অর্থহীন মারামারিতে যদি জেভিয়ারের কিছু হয়ে যায় তাহলে আমার কি হোক। তাই দুজনেই জেভিয়ারকে নিয়ে যায়নি। পরের দিন রবার্ট এবং ডনি লোকের সন্ধানে রুটস কলোনিতে যায়। এখানে এক লোক তাদের চিনতে পারে এবং তারা তাদের বাকি লোকদের একত্রিত করে সবাই মিলে দুজনের উপর আক্রমণ করে। আবার এখানে একটা ভয়াবহ মারামারি শুরু হয়। এই মারামারির সময় যখন ওই লোকেরা ডনিকে ধরে ফেলে এবং তার গলায় ফাঁসি দেয়, ঠিক তখন জেভিয়ার সেখানে চলে আসে এবং ডনিকে রক্ষা করে। আর অপরদিকে রবার্ট পালাতে গিয়ে এমন একটি রুমে ঢুকে পড়ে সেখানে গিয়ে সে মিনিকে দেখতে পায়। তারা দুজনকে দেখে অনেক বেশি হতবাক হয়ে যায়। রবার্ট মিনির সাথে কথা বলার সময় কেউ একজন সেখানে চলে আসে, তাই রবার্ট দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে তিনজনে মিলে তাদের শত্রুদের মোকাবেলা করে, কিন্তু যেহেতু তাদের শত্রুর সংখ্যা অনেক বেশি ছিল তাই তারা পেরিয়ে উঠতেছিল না। পরবর্তীতে তারা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেই সময় জেভিয়ার যখন বাইক চালিয়ে যাচ্ছিল তখন সে হঠাৎ মাথা ঘুরে বাইক নিয়ে পড়ে যায়। তখন রবার্ট এবং ডনি মিলে জেভিয়ারকে হসপিটালে ভর্তি করে। কিছুক্ষণ পর মিনি রবার্টের সাথে দেখা করার জন্য হসপিটালে আসে এবং তাকে বলে তুমি শহরে চলে যাওয়ার পর তোমার বাবা মা আমাদের বাড়িতে এসেছিল তোমার আমার বিয়ের কথা বলার জন্য, কিন্তু আমার বাবা মা তাতে রাজি হয়নি। তারা জোর করে আমাকে রাতেশ নামে এক গুন্ডার সাথে বিয়ে দিয়ে দেয়। তুমি যাদের খুঁজছো মারার জন্য তাদের মধ্যে আমার স্বামীও একজন। গতকাল তোমরা শাওয়ার নামের একজনকে হত্যা করেছিলে। সে পলসনের খুব কাছের লোক। পলসন বিষয়টাকে খুব সহজভাবে নেবে না, তারা তোমাদের উপর আবার আক্রমণ করবে, তোমরা সবাই সাবধানে থেকো। একথা বলে মিনি চলে যায়। সেই রাতেই পলসন তার লোকজন নিয়ে হসপিটালে আক্রমণ করে এবং হাসপাতালে লুকিয়ে রবার্টের পরিবারের উপর আক্রমণ চালায়। RDX তার পরিবারকে বাঁচানোর জন্য যথেষ্ট চেষ্টা করে, কিন্তু যেহেতু পলসনের লোকজন সংখ্যায় অনেক বেশি ছিল তাই তারা পেরিয়ে উঠতেছিল না। তাই তারা সিদ্ধান্ত নেয় তারা হসপিটাল থেকে অন্য কোথাও পালিয়ে যাবে এবং তারা একটি অ্যাম্বুলেন্স নিয়ে পালিয়ে যাওয়া শুরু করে। কিন্তু সেই সময় পলসনের লোকজন তাদের চারদিক থেকে ঘিরে ফেলে এবং তারা একটি মাঠে গিয়ে অ্যাম্বুলেন্সকে চারদিক থেকে অবরুদ্ধ করে ফেলে। রবার্ট অ্যাম্বুলেন্স নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু পালানোর কোনো পথ পায় না। তখন ফিলিপস তাদেরকে বলে এভাবে আর কতদিন, এভাবে পালিয়ে আর বাঁচা যায় না, আজকেই সিদ্ধান্ত নিতে হবে, হয় তারা থাকবে আর না হয় আমরা। বাবার মুখে এই ধরনের কথা শুনলে যে কারো শরীরে জোশ চলে আসে। আর তখন রবার্ট এবং ডনি দুজনেই নেমে আসে গাড়ি থেকে এবং আক্রমণ শুরু করে পলসনের লোকদের উপর।
তারা দুজন যখন পেরে উঠতেছিল না, সেই সময় তাদের সাথে যোগ হয় জেভিয়ার। এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় তাদের দুই পক্ষের সাথে। পরবর্তীতে যখন জেভিয়ার আহত হয়, তখন তার বাবা অ্যান্টনি, যে সব সময় আত্মরক্ষার কথা বলতো, সে নিজেই তখন আক্রমণে যায় এবং তারা চারজনে মিলে পলসনের দলের প্রত্যেককে প্রচন্ড মারে। এই সময় পলসনের দলের একজন মিনির স্বামীকে ফোন দেয়, সেই জন্য দ্রুত আরো লোকজন নিয়ে ঘটনাস্থলে আসে, কিন্তু মিনি কৌশলে তার স্বামীকে চেয়ার সাথে বেঁধে ফেলে, তাই সে আর আসতে পারে না। পরবর্তী দৃশ্যে কয়েকদিন পর ডনির মেয়ের জন্মদিনে একটি পার্টির আয়োজন করা হয়। এই পার্টির সময় রয় ফিলিপসকে বলতে শুরু করে যে ডেভিস জামিনে ছাড়া পেয়ে গেছে, আমি অনেক চেষ্টা করেও তাকে আটকে রাখতে পারিনি। এটা জানার পর আরডিএক্স ডেভিসের কাছে যায় এবং তাকে অনেক মারধর করতে শুরু করে। আর সিনেমাটি মূলত এখানেই শেষ হয়। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।